আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ। ভারী বৃষ্টি থাকবে আরও 3 দিন। সারা দেশে নদ নদীতে পানি বাড়ছে হু হু করে। সিলেট অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। এবং বর্ষা ঋতুতে কেন্দ্র করে ঝালকাঠি ও পিরোজপুরে জমে উঠেছে নৌকার হাট। ব্যস্ত কারিগর ও মৌসুমী ব্যবসায়ীরা। এবার ন্যায্য দাম পাওয়ার আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ভারী বৃষ্টিতে হু হু করে পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর সহ বিভিন্ন জেলার নদ নদীতে। 5 জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ওইসব এলাকায়। ওদিকে ভারতের গজলডোবা ব্যারাজ খুলে দেওয়ার আশঙ্কাজনক হারে পানি বাড়ছে তিস্তা নদীতে। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। সকালে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে তিস্তার পানি। এতে ডুবে যায় বাজারহাট উপজেলার নদীর তীরবর্তী বেশ কিছু চরগ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। ভারী বৃষ্টির সাথে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানিও দ্রুত বাড়ছে। ওপারে চেরাপুঞ্জিতেও গত 24 ঘন্টায় 313 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলে জাদুকাটা নদী উপচে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বেশ কিছু অংশ এরই মধ্যে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে জামালপুরের সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা শহর ও উপজেলায় মোট 267টি আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। রাঙ্গামাটি পৌরসভা সহ জেলার 10টি উপজেলাকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব স্থানে বসবাসরত মানুষকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও কাপ্তাই হ্রদে নৌকা ও লঞ্চ সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলেন, পেনশন স্কিম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে। পেনশন স্কিমে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম রেখে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে। যারা এখানে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আমাদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। অতীতে শিক্ষকদের আন্দোলন হলেও ক্লাস পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম থেকে কখনো কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। তবে পেনশন স্কিম বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমকে দুরভিসন্ধিমূলক বলে মনে করে বক্তব্য দেন। আমরা 65 বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান 59 বছরে। তাহলে প্রত্যয় আসার সাথে সাথে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছাত্র, আমার আগামী দিনের নবীন প্রভাষক 59 বছরের এই ডেমোগ্রাফিক কম্পোনেন্ট নিয়ে চাকরি করবে? রাজধানীর মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে আন্দোলন চলবে বলে জানান
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া। আমাদের যে 3টা দাবি, মূল দাবি, 3টা দাবিতে আমরা অনড়। আর সরকারের পক্ষ থেকে অদ্যাবধি আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করলে তো আমরা আলোচনা যাব, কথা বলবো, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললে, আমরা ওনাকে বোঝাতে পারলে, কারণ উনি দেশ পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জাম সহ আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হাকিম সহ 8 ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব 8-এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে 3 জনকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুযায়ী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে র্যাব 10-এর সহযোগিতায় আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। বরিশাল র্যাব 8-এর সদর দপ্তর রূপাতলিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়। ফরিদপুরের ভাঙ্গায় রেখা আক্তার নামের এক কিশোরীকে ধর্ষণ শেষে হত্যায় জড়িত মূল আসামি স্কুল ছাত্র শাহজালাল ওরফে শাহাদতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহাদত নিহত রেখা আক্তারের আপন চাচাতো ভাই। দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, শুক্রবার ভাঙ্গার হোগলাকান্দি সদরি এলাকায় পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধারের পর ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত সন্দেহে শাহাদতকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শাহাদত তার আপন চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। সরকারি আইনি সহায়তা প্রদান কার্যক্রমকে সাধারণ নাগরিকদের মধ্যে দ্রুত পৌঁছানোর লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা জজের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা জজ শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক, আক্তারুজ্জামান ভুইয়া, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। সভায় বক্তারা আদালতে সাধারণ বিচার প্রার্থীদের হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের জন্য জেলা জজ আদালতের প্রশাসন এবং লিগ্যাল এইড কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। বর্ষা ঋতুকে কেন্দ্র করে খাল, বিল ও নদী বেষ্টিত বরিশাল বিভাগের সবচেয়ে বড় নৌকার হাট জমে উঠেছে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘর ঘাটে। 200 বছরের পুরনো এই হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমী ব্যবসায়ীরা আসেন নৌকা নিয়ে। এখান থেকে এসব নৌকা যাচ্ছে বরিশাল এবং ফরিদপুরের প্রত্যন্ত এলাকায়। ঝালকাঠি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝালকাঠি এবং পিরোজপুরে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়, বিশেষ করে কৃষকদের কাছে। তাই আবহমান কাল থেকেই এ অঞ্চলের গ্রামে গ্রামে নৌকা তৈরি হয়ে আসছে। আর অসংখ্য মানুষের চাহিদা মেটাতে ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘরে 2 শতাধিক বছরের বেশি সময় ধরে গ্রামের তৈরি এসব নৌকা নিয়ে হাট বসে আসছে। গ্রামের সাধারণ গাছ দিয়েই তৈরি হয় এসব ডিঙ্গি নৌকা। 2500 থেকে 8000 টাকায় বিক্রি হচ্ছে এক একটি নৌকা। বর্ষার 4 মাস এখানে প্রতি শুক্রবার নৌকার হাট বসছে। তবে কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে খরচও বেড়েছে। সে তুলনায় নৌকার দাম বাড়েনি বলে জানান কারিগররা। অনেক আগের পুরানা হাট, কেনা বেচা হয়, আমরা কিনে নিই, আরো মানুষ আয় কেনে। আমরা নৌকা কিনতে আসছি, আমাদের সব সময়ের জন্য নৌকার দরকার, কৃষি কাজে, নার্সারি খাতে এবং সব জায়গায় জল থাকে, চলতে ফিরতে সুবিধা চলে, সেই জন্য আমাদের নৌকা দরকার, নৌকা কিনতে আসছি। নৌকা তো আমাদের প্রয়োজন, পেয়ারা বাগান টাগান আছে একটু, এই জন্য। নৌকার দাম ধরেন স্বাভাবিক, কিন্তু খরচা পড়ে যায় বেশি। এই কাঠের দাম আগের থেকে বাড়তি, তারপর লোহার দাম বাড়তি, মিস্ত্রি খরচা বেড়ে যায়,
নৌকা তৈরির কারিগরদের সকল ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন ঝালকাঠি বিসিকের এই কর্মকর্তা। যারা ঝালকাঠিতে এই নৌকা ব্যবসার সাথে জড়িত এবং নৌকা তৈরির কাজে জড়িত, তারা যদি বিসিকের সহযোগিতা চায় তাহলে বিসিক সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারলে এ শিল্প আরও এগিয়ে যাবে বলেও মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার সিংহডাঙ্গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেই সিংহডাঙ্গা গ্রামের মান্নাফ মণ্ডলের ছেলে। পুলিশ জানায় এসব গাঁজা তার বাড়ির মধ্যে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ব্যাপারে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন রায়, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা ও প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বর্তমানে পীরগঞ্জ উপজেলার গ্রামগঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছে জেলা সদর উপজেলা ও পৌর যুবলীগ। দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা AKMA আওয়াল। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইর্তিজা হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ের সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়। পরে সদর উপজেলার জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন যুবলীগের নেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।